আমরা দেখতে পাচ্ছি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এরই মধ্যে তার গুলশানের বাসা থেকে বের হয়েছেন। আপনারা জানেন কিছুক্ষণের মধ্যেই জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। এরপর বিকেল 4টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে নতুন মন্ত্রিসভার শপথ এবং প্রধানমন্ত্রী হিসেবেও শপথ নেবেন। যেহেতু পরিবর্তিত পরিস্থিতি, গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে মূলত জাতীয় সংসদ সদস্য যারা নির্বাচিত হয়েছেন তাদের শপথ নেয়ার কথা ছিল স্পিকারের কাছে অথবা ডেপুটি স্পিকারের কাছে, কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনার জাতীয় সংসদ সদস্য যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে শপথ পড়াবেন এবং বিকেলে মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি। সাধারণত ঐতিহ্য অনুযায়ী বঙ্গভবনের দরবার হলে এই শপথ অর্থাৎ মন্ত্রিসভার সদস্যদের শপথ হয়ে থাকে, কিন্তু এবারই প্রথম জাতীয় সংসদ ভবনে খোলা ময়দানে মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। আমরা দেখতে পাচ্ছি এরই মধ্যে বিএনপি চেয়ারম্যান যিনি নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাবেন তিনি এরই মধ্যে তার বাসা থেকে বের হয়েছেন জাতীয় সংসদ ভবনের উদ্দেশ্যে। সেখানে তিনি আজ যেমনটি বলছিলাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সদস্যদের পাশাপাশি তিনিও সংসদ সদস্য হিসেবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন। এরই মধ্যে বিএনপির নেতা কর্মীরা যারা আছেন তাদের বিভিন্ন ধরনের উচ্ছ্বাস দেখেছি আমরা। নতুন সরকার গঠনকে কেন্দ্র করে তারা তাদের আশা প্রত্যাশার কথা জানিয়েছেন সাধারণ মানুষও। বিশেষ করে সবার আগ্রহ মূলত নতুন মন্ত্রিসভার দিকেই, যেমনটি আমরা একটু আগেও বলছিলাম। নতুন মন্ত্রিসভায় কারা ঠাঁই পাচ্ছেন, মন্ত্রিসভাটা কেমন হবে, নতুন পুরানো সমন্বয়টা কেমন হবে, সেটির দিকে আসলে তাকিয়ে পুরো বাংলাদেশ। কারণ পরিবর্তিত পরিস্থিতিতে নতুন বাংলাদেশে বেশ কিছু সংকট এখনও রয়ে গেছে। সেই সংকটগুলো কিভাবে সামাল দেবে এবং যারা সামাল দিবে তারাই মূলত এই আজকে নতুন মন্ত্রিসভায় দায়িত্ব নেবেন। তাদের হাতেই মূলত নতুন বাংলাদেশ, তাদের নেতৃত্বেই বাংলাদেশ কেমন হবে, নতুন যে বাংলাদেশের রূপরেখা বিএনপি চেয়ারম্যান তার নির্বাচনী ইশতেহারে দিয়েছেন সেটি কিভাবে বাস্তবায়ন করবে সেটি আসলে এখন দেখার বিষয়। আমরা দেখতে পাচ্ছি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার বাসা থেকে রওনা দিয়েছেন। কিছুক্ষণের মধ্যেই জাতীয় সংসদ ভবনে তিনি পৌঁছাবেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের পাশাপাশি তিনিও শপথ নেবেন এবং বিকেলে মন্ত্রিসভার শপথও নেবেন তিনি। এবং এই মন্ত্রিসভার শপথ এবং শপথ ঘিরে আমরা দেখেছি দেশি বিদেশি হাজারেরও বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সহ আশপাশের পুরো এলাকায় নিশ্চিদ্র নিরাপত্তায় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। সেই প্রসঙ্গেই মূলত নিরাপত্তার বিষয়টি যেহেতু সামনে এসেছে, কারণ এবারই প্রথম বঙ্গভবনের দরবার হলে না হয়ে জাতীয় সংসদ ভবনে যেহেতু এই শপথ গ্রহণটি অনুষ্ঠিত হচ্ছে, তাই নিরাপত্তার বিষয়টি আসলে সামনে রাখাটা গুরুত্বপূর্ণ। কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আমরা দেখেছি প্রায় 15,000 সদস্যের মতো আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। গোটা রাজধানী জুড়েই তারা তৎপর রয়েছে। বিশেষ করে যারা নতুন এমপি হিসেবে শপথ নেবেন এবং মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেবেন তাদের নিরাপত্তার জন্যও আলাদা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে তাদের গাড়ি প্রস্তুত রাখা হয়েছে, নতুন এমপিদের জন্য এমনকি বাড়িও প্রস্তুত রাখা হয়েছে, যেটি গতকাল গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী আমাদেরকে জানিয়েছেন। এবং বিশেষ পরিস্থিতিতে আসলে এখন যেহেতু পরিবর্তিত পরিস্থিতির কথা বলছি আমরা, নতুন বাংলাদেশে আসলে সাধারণ মানুষ যেই স্বপ্ন দেখছে যে অনেক পরিবর্তন, কারণ জুলাই অভ্যুত্থানে সাধারণ মানুষ যেই দুর্বিষহ জীবনের মধ্য দিয়ে গিয়েছে তারা আসলে পরিবর্তন চায়। সেই পরিবর্তনটা বিএনপির হাত ধরেই হবে এমনটা তাদের আশা এবং যেই ধরনের সংকটগুলো রয়েছে সামনে সেই সংকটগুলোকে সফলভাবে সামাল তারা দিতে পারবে এবং প্রধানমন্ত্রী হিসেবে অভিষেকের অপেক্ষায় আছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের প্রথম নির্বাচিত সরকারের আজ দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছে এবং দীর্ঘ 18 মাস আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন যে শাসন সেটি হয়েছে এবং এই অন্তর্বর্তী সরকার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট এই
দুটিই কিন্তু সম্পন্ন করেছে, যেটিকে দেশি বিদেশি পর্যবেক্ষকরা এখন পর্যন্ত সুষ্ঠু হিসেবেই আখ্যা দিয়েছে। এবং যেমনটি বলছিলাম যে আজ বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এবং একই সঙ্গে যেমনটা বলছিলাম কিছুক্ষণের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নবনির্বাচিত সংসদ সদস্যরাও শপথ নেবেন এবং এই শপথ বাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এটি মূলত জাতীয় সংসদ ভবনের যে শপথ কক্ষ রয়েছে সেই শপথ কক্ষে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং বিএনপির মূলত পছন্দ অনুযায়ী এই প্রথম সংসদ ভবনের উন্মুক্ত চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবং দক্ষিণ প্লাজায় যেমনটি আমরা দেখেছি বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে এবং 5 আগস্টের এই যে গণ অভ্যুত্থান হয় সেই সময় আমরা দেখেছি জাতীয় সংসদ ভবনে সাধারণ মানুষ কিভাবে উঠে গিয়েছিল, যে কারণে জাতীয় সংসদ ভবন বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই সংসদ ভবনটিকে আবারও বিভিন্নভাবে নতুনভাবে সাজানো হয়েছে এবং সাজানোর পরেই মূলত আসলে এটিকে আবারও সংসদ ভবনের যে শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে নতুনভাবেও কিন্তু এটি প্রস্তুত করা হয়েছে। সকাল 10টায় মূলত আজ প্রধান নির্বাচন কমিশনের কাছে 3 ধাপে সংসদ সদস্যরা শপথ নেওয়ার কথা রয়েছে, যেটি আর কিছুক্ষণের মধ্যেই হয়তোবা শুরু হবে আমরা আশা করছি। যেমনটি আমাদের সহকর্মীরাও একটু আগে জানিয়েছেন, যেহেতু 297টি সংসদীয় আসনে এখন পর্যন্ত আমরা ফলাফল পেয়েছি, সেই হিসেবে 3 ধাপে অর্থাৎ 100 প্রথম ধাপে হয়তো 100 সংসদ সদস্য শপথ নেবেন, দ্বিতীয় ধাপে আরও 100 সংসদ সদস্য শপথ নেবেন এবং তৃতীয় ধাপে বাকি 97 জন সংসদ সদস্য শপথ নেবেন, যে কয়েকজন আরও রয়েছেন। এছাড়া এরপরেই মূলত সবার নজর দেখিয়ে নেয় মন্ত্রিসভায় কারা ঠাঁই পাচ্ছেন, এদিকেই কিন্তু মানুষের সবচেয়ে বেশি আগ্রহ এবং এই মন্ত্রিসভার সদস্য কারা হবেন সেটিও কিন্তু খুব দ্রুতই খুব শিগগিরই আমরা জানতে পারবো বলেই আশা করছি। এবং আপনারা জানেন যে বিভিন্ন নাম এরই মধ্যে কিন্তু আশপাশে ঘোরাঘুরি করছে, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও কিন্তু জল্পনা কল্পনা তুঙ্গে রয়েছে যে মন্ত্রিসভায় আসলে কারা ঠাঁই পাচ্ছেন এবং যারা মন্ত্রিসভার সদস্য তারা শপথ নেবেন। মূলত মন্ত্রী পরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রীদের দফতর বন্টন এবং আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে এরপরে। এবং এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে যেমনটি বলছিলাম যে সংসদ ভবন এবং এর আশপাশে মূলত নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে এবং ডিএমপি যেটি জানিয়েছে আজ যে খেজুর বাগান থেকে ক্রসিং থেকে মানিক মে এভিনিউ এবং গণভবন ক্রসিং থেকে উড়োজাহাজ ক্রসিং পর্যন্ত লেক রোডে যান চলাচল সীমিত থাকবে, যেটি আমরা সকাল থেকেই কিন্তু এর মধ্যে দেখেছি এবং বিকল্প পথ হিসেবে রোড ডাইভারশন ব্যবহার করার পরামর্শ দিয়েছে। যেহেতু আজ একটি বিশেষ দিন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন, এই শপথ গ্রহণ কেন্দ্র করেই মূলত এই রাজধানীর যে ট্রাফিক ব্যবস্থাপনা সেটি আবারও নতুন করে সাজানো হয়েছে। আপনারা জানেন গত 12 ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জোট 212টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এটি বাংলাদেশের ইতিহাসে বিএনপির ষষ্ঠবারের মতো রাষ্ট্রীয় ক্ষমতায় যাচ্ছে তারা এবং 68টি আসন নিয়ে সংসদের প্রধান বিরোধী দলের ভূমিকায় বসতে যাচ্ছে জামাতে ইসলামী, যাদের সংসদীয় নেতা নির্বাচিত হতে যাচ্ছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা দেখেছি বিএনপি চেয়ারম্যান এরই মধ্যে নতুন বাংলাদেশে পরিবর্তিত পরিস্থিতিতে একটি ইতিবাচক ধারা বজায় রাখার তিনি চেষ্টা করছেন, যার অংশ হিসেবে আমরা দেখেছি যারা প্রধান বিরোধী দল হচ্ছেন তাদের সঙ্গে কুশল বিনিময় করতে তিনি তাদের বাসায় গেছেন। আমরা দেখেছি জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের বাসায় গিয়েছেন, যেটি বসুন্ধরায়, এবং পরবর্তীতে আমরা দেখেছি এনসিপির আহ্বায়ক নাহিদুল ইসলামের বাসায় তিনি গিয়েছেন এবং সবশেষ গতকালও আমরা দেখেছি যে মুফতি রেজাউল করিমের বাসায় তিনি গতকাল গিয়েছেন এবং সেখানে তিনি মূলত সৌহার্দ্যপূর্ণ কথা বলেছেন, তার যে ভাবনা তিনি সেগুলো শেয়ার করেছেন। এর আগে যখন নাহিদ ইসলামের সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেখা করেন তখন আমরা জুলাই শহীদ আনাসের একটি চিঠি তারেক রহমানকে উপহার দিতে দেখেছি এবং বিএনপি মূলত এই জুলাই যে আন্দোলন গণ অভ্যুত্থান সেটিকে কিন্তু বিভিন্নভাবে তারা বলেছে যে তারা জুলাইয়ের যে স্পৃহা সেটি নিয়েই তারা সামনে এগিয়ে যেতে চায়
এবং যেমনটি একটু আগেও আমার সহকর্মী ইমদাদুল হক বলছিলেন যে বিএনপির সিনিয়র নেতা মেজর হাফিজ যেমনটা জানাচ্ছিলেন, যারা দলে ত্যাগী হিসেবে প্রতিষ্ঠিত, যারা বিভিন্ন সময়ে ত্যাগ স্বীকার করেছেন, তাদেরকে নতুন মন্ত্রিসভায় ঠাঁই দিতে পারে এবং ঠাঁই পেতে পারেন তারা। সেই বিষয়টি আসলে যত সময় গড়াচ্ছে সেটি আসলে সামনে আসছে এবং আমরা বিভিন্ন নাম কিন্তু এর মধ্যে দেখতে পেয়েছি যে নতুন মন্ত্রিসভায় কারা আসেন, সেই বিষয়গুলোও মানুষের মধ্যে তুমুল আগ্রহ রয়েছে। আপনারা জানেন, আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্যে জাতীয় সংসদ ভবনে অসংখ্য মানুষ অবস্থান করছেন। পাশাপাশি যারা একটু পরে শপথ নেবেন তারাও আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণের মধ্যেই একে একে প্রবেশ করছেন এবং এর মধ্যে অনেকে প্রবেশ করেছেন এবং সংসদ ভবনে যে যাবতীয় যে আনুষ্ঠানিকতা সেগুলো তারা সম্পন্ন করছেন এবং গণমাধ্যম কর্মীদেরও আমরা দেখতে পাচ্ছি গণমাধ্যম কর্মীরাও এই শপথ অনুষ্ঠান ঘিরে তাদের আমরা সবশেষ খবর আপনাদেরকে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। এবং যেমনটি বলছিলাম যে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া হিসেবে মূলত গতকাল জাতির উদ্দেশ্যে বিদায়ী ভাষণ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং এর মাধ্যমে 18 মাস ধরে যে অন্তর্বর্তী সরকার, তাই অন্তর্বর্তী সরকারের শাসন মূলত এইখানে শেষ হলো এবং আজ নতুন একটি সরকার গঠিত হতে যাচ্ছে এবং সেই নতুন সরকার মূলত নতুন বাংলাদেশের নেতৃত্ব দেবে, যেটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বেই হতে যাচ্ছে এবং নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। যেহেতু বিএনপির নেতৃত্বে নতুন বাংলাদেশ যাচ্ছে, বিরোধী দল হিসেবেও ভূমিকা রাখার জন্য বিরোধী দলের ভূমিকা কি হবে সেই বিষয়গুলো কিন্তু এরই মধ্যে আলোচনায় আসছে। আমরা এরই অংশ হিসেবে দেখেছি যে বিরোধী দলের পক্ষ থেকেও যারা বিরোধী দল হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছে তারাও কিন্তু আসলে তাদের যে আশা আকাঙ্ক্ষা সেগুলো বলতে শুরু করেছে। বিশেষ করে নবনির্বাচিত বা যে সামনে গঠিত হয়ে যাওয়া কিছুক্ষণের মধ্যেই যে আজকেই যে সরকার গঠন করা হবে সেই সরকারের ভূমিকা কেমন হওয়া উচিত, তাদের কোন বিষয়গুলোতে দৃষ্টিপাত করা উচিত সেই বিষয়গুলো কিন্তু বিরোধী দলের নেতারা সামনে আনছেন এবং তারা তাদের দাবি দাওয়া তুলে ধরছেন আমরা দেখতে পেয়েছি। যেমনটি বলছি কিছুক্ষণের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা নতুন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তারা সংসদ সদস্য হিসেবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা শপথ নেবেন। আপনারা জানেন যে এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিভিন্নভাবে গুরুত্বপূর্ণ, কারণ একই সঙ্গে জাতীয় সংসদ নির্বাচন যেমন অনুষ্ঠিত হয়েছে তেমনি গণভোটও অনুষ্ঠিত হয়েছে এবং যেই গণভোটে মানুষ রায় দিয়েছে, যেই রায়ে মূলত স্পষ্ট হয়ে গেছে জুলাই সংস্কার অর্থাৎ যে সনদ সেটি কেমন রয়েছে। আমরা আপনাদেরকে আমাদের সহকর্মীদের সঙ্গেও কিছুক্ষণের মধ্যেই যুক্ত করব, একেবারে জাতীয় সংসদ ভবনের সামনে থেকে জানাবেন সেখানকার সবশেষ পরিস্থিতি। সহকর্মী মোরসালিন হক জুনায়েদ রয়েছেন সেখানে, যাচ্ছে জুনায়েদের কাছে। সংসদ নির্বাচনের যে শপথ গ্রহণ প্রক্রিয়া অর্থাৎ সংসদ সদস্যদের যে শপথ গ্রহণ প্রক্রিয়ার বিষয়টি, সেই বিষয়টি ঘড়ির সময় অনুযায়ী কিন্তু সকাল 10টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং এখন পর্যন্ত যে বিষয়টি দেখা যাচ্ছে যে বিপুল পরিমাণ নেতাকর্মীদের যে উপস্থিতি, সেই উপস্থিতির কারণে সংসদের যেই প্রবেশ পথগুলো নির্দিষ্ট করা হয়েছে প্রবেশ এবং বাহিরের জন্য সংসদ ভবন এলাকায়, তার অন্যতম মণিপুরি পাড়া সংলগ্ন সংসদের 6 নং গেট অর্থাৎ পূর্ব দিকের যে গেটটি রয়েছে সেই গেটে কিন্তু প্রবল গাড়ির চাপ, যানজটের সৃষ্টি হয়েছে। খামারবাড়ি থেকে বিমান মোড় পর্যন্ত যে সড়কটি রয়েছে এই সড়কটিতে ইতিমধ্যেই ট্রাফিকের পক্ষ থেকে কিন্তু মানিক মে অ্যাভিনিউ সড়কটি বন্ধ করে রাখা হয়েছে শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে এবং সেই শপথের যোগ দেওয়ার জন্য ইতিমধ্যেই বেশ কয়েকজন সিনিয়র নেতাকে কিন্তু দেখা গেছে যে তারা পায়ে হেঁটেই সংসদে প্রবেশ করেছেন। দলের স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে সালাউদ্দিন আহমেদ, মির্জা আব্বাস যেমন রয়েছেন, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও কিন্তু হেঁটে সংসদে প্রবেশ করতে অনেকটাই বাধ্য হয়েছেন, কেননা
তীব্র যানজটের কারণে সময় মতো আসলে প্রবেশ করাটাই ছিল সকলের কাছে মুখ্য, এবং এই শপথ প্রোগ্রামে অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য সংসদ সদস্য হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনিও কিন্তু রওনা হয়েছেন, তিনিও পথে রয়েছেন। 297 আসনের যে সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে সংসদ ভবনের শপথ কক্ষে, সেই কক্ষটি সহ সংসদ ভবন এলাকা সংসদ সচিবালয় কিন্তু ইতিমধ্যে প্রস্তুত করে ফেলেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে প্রস্তুতি, তারাও কিন্তু হিমশিম খাচ্ছেন। প্রবল যে ভিড়, যে চাপ রয়েছে সংসদ সদস্যদের সঙ্গে, যে এলাকার যে নেতাকর্মী তাদের এই ভিড়ের কারণে সবকিছু মিলে এখন পর্যন্ত যেই বিষয়টি আমরা দেখতে পেয়েছি, সকাল 8:30 থেকে সংসদ সদস্যরা কিন্তু একে একে সংসদ ভবনের ভেতরে প্রবেশ করা শুরু করেন, এবং এরপর থেকেই আসলে যতটুকু সময় গড়িয়েছে সেই সময়ের প্রেক্ষিতে দেখা গেছে যে ভিড় বিপুল পরিমাণ বেড়েছে। আমরা দেখতে পাচ্ছি যে স্থায়ী কমিটির একজন সদস্য ডক্টর এজেড জাহিদ হোসেন, তিনিও কিন্তু পায়ে হেঁটেই সংসদ ভবনের দিকে প্রবেশ করছেন, কেননা এখন পর্যন্ত যেই বিষয়টি বাহির থেকে দেখা যাচ্ছে, এই যেই মূল গেটটি যেটি রয়েছে 6 নং গেটের যে ফটকটি, সেটি কিন্তু এরই মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে, গাড়ি প্রবেশ করা যাচ্ছে না, এবং ভেতরে যেই শপথের কার্যক্রম, সেই কার্যক্রমে যুক্ত হওয়ার জন্য কিন্তু ইতিমধ্যেই সংসদ সদস্যরা অনেকেই প্রবেশ করেছেন, আবার অনেকেই কিন্তু এখনও অপেক্ষমান রয়েছেন সংসদ ভবনের বাইরে। এছাড়াও শুরুতেই আজ শপথ গ্রহণের যেই অনুষ্ঠান, তার শুরুতেই কিন্তু শপথ নেবেন বিএনপি ও তার জোটভুক্ত দলগুলোর যেই নেতারা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন তারা, এবং এরপরে জামায়াত এনসিপি যে 11 দলীয় জোট রয়েছে সেই জোটের সদস্যরা, এবং সবশেষ স্বতন্ত্র যে সংসদ সদস্যরা রয়েছেন তারা কিন্তু শপথ নেবেন। এই যেই শপথ কার্যক্রমের যেই প্রক্রিয়াটি, এটি সংসদ ভবনের শপথ কক্ষে অনুষ্ঠিত হবে, এবং এই শপথের মধ্য দিয়ে গেল 17 মাসের বেশি সময় যে সংসদবিহীন, নির্বাচিত সরকারবিহীন যে অবস্থায় ছিল বাংলাদেশ, সেটি কিন্তু দূর হবে। একটি নির্বাচিত যে সরকার, নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে নতুন বাংলাদেশ, পরিবর্তনের বাংলাদেশের যে প্রত্যাশা আকাঙ্ক্ষা যেগুলো রয়েছে, সেগুলো ধীরে ধীরে বাস্তবের ভিতরে রয়েছে, যেখানে আসলে যারা এমপি হয়েছেন, যারা নির্বাচিত হয়েছেন, আর যারা এখন সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন, তারা এই সংসদ ভবনের যে টানেলটি রয়েছে এখান দিয়ে ভিতরে ঢুকছেন, এবং এখানে মূলত আমরা দেখতে পাচ্ছি যারা প্রার্থী হয়েছেন তারা একজন আসছেন, এবং তাদের যে নির্দিষ্ট বই রয়েছে, যে বইয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি তাদেরকে ছবি সম্বলিত এবং নাম এবং আসন সহ সেই বিষয়গুলো যে যাচাই করে ভিতরে প্রবেশ করছেন, এবং তাদেরকে যে এই আসনগুলি বন্টন করা হয়েছে সেই আসন তারা বসবেন এবং শপথ নেবেন। আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু সংসদ সদস্য যারা নির্বাচিত হয়েছেন তারা এসেছেন, এর মধ্যে বিশেষ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদকে আমরা দেখেছি, এইমাত্র বিএনপির স্থায়ী কমিটির আরেকজন সদস্য আমির খুশরু মোহাম্মদ চৌধুরী, তিনিও প্রবেশ করেছেন। এছাড়া প্রবেশ করেছেন আব্দুল আউল মিন্টু, যিনি বিএনপির ভাইস চেয়ারম্যান, এবং তিনি নোয়াখালী থেকে নির্বাচিত হয়েছেন। বেশ কয়েকজন আমরা দেখেছি যিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য যিনি নির্বাচিত হয়েছেন, তিনিও এসেছেন এই সংসদ ভবনে শপথ নেওয়ার জন্য। একই সঙ্গে তারা এসেছেন, এই যা দেখতে পাচ্ছি যে এখানে মূলত বরকতুল্লাহ বুলু, যিনিও যাকে আমরা দেখেছি, বিশেষ করে পরিচিত মুখ যেগুলি রয়েছে সেই পরিচিত মুখগুলোকে আমরা দেখতে পাচ্ছি যে তারা ঢুকেছেন, এবং আমরা দেখানোর চেষ্টা করব যারা এমপি প্রার্থী যারা রয়েছে, দুঃখিত এমপি যারা হয়েছেন বা সংসদ যারা হয়েছেন, তাদেরকে এখানে আসলে যাচাই বাছাই করে ভিতরে প্রবেশ করছেন। আপনার সকাল 11টায় নাগাদ এখানে শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে, আর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি ইতিমধ্যে খুব কাছাকাছি রয়েছেন সংসদ ভবনে, তিনি কিছুক্ষণের মধ্যে প্রবেশ করেছেন, এবং তিনি প্রবেশের সংসদ ভবন এলাকায় কাছাকাছি রয়েছেন, তিনি প্রবেশ করবেন কিছুক্ষণের মধ্যে। তারেক রহমান যিনি
বিএনপি চেয়ারম্যান যিনি নির্বাচিত হয়েছেন এবং দলের প্রধান বিএনপির তিনিও কিছুক্ষণের মধ্যে ভিতরে প্রবেশ করবেন। আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে নবনির্বাচিত সংসদ সদস্য যারা আছেন তারা জাতীয় সংসদ ভবন এলাকা এবং সংসদে প্রবেশ করছেন। কিছুক্ষণের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও তারা শপথ নেবেন। আমরা আবারও চলে যেতে চাই আমাদের সহকর্মী আহমেদ সালেহিনের কাছে, তিনি আছেন, সবশেষ খবর জানাবেন সেখান থেকে। অসংখ্য নেতাকর্মী তারা বাইরে অপেক্ষমান অবস্থায় আছেন, যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, বিএনপির যারা প্রার্থী ছিলেন ধানের শীষে যারা বিজয়ী হয়েছেন তাদের সঙ্গে অনেক লোক এসেছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তাদের আসলে হিমশিম খেতে হচ্ছে। এই জায়গাটা আসলে রেস্ট্রিক্টেড জায়গা বা সংরক্ষিত এলাকা, এখানে আসলে সাধারণের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। তারপরও অনেকে চলে এসেছেন ভিতরে, তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছেন যারা রয়েছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারা চেষ্টা করে যাচ্ছেন। একই সঙ্গে এই এলাকার যদি পরিস্থিতি বলতে যাই যে সেখানে এটা নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো সংসদ ভবন এলাকা এবং আশপাশেও আমরা দেখেছি অসংখ্য নেতাকর্মী এসেছেন। আমাদের দূর থেকে দেখতে পাচ্ছি, আমরা ক্যামেরায় দেখানোর চেষ্টা করব, বাট কিন্তু এখান থেকে বেশ কিছুটা দূরে রয়েছেন ডাক্তার AJM জাহিদ হোসেন, যিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং তিনিও নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য হিসেবে। আমরা দেখতে পাচ্ছি AJM জাহিদ হোসেন তিনি আসছেন, তিনি শপথ নেবেন আজকে এবং তার সঙ্গে আমরা বেশ কিছু নেতাকর্মীও দেখতে পাচ্ছি যারা ভেতরে প্রবেশ করার চেষ্টা করছেন এবং যদিও শুধুমাত্র একজন এমপি বা যিনি নির্বাচিত হয়েছেন তিনি শুধু এখানে ভেতরে প্রবেশ করতে পারবেন, কিন্তু বাইরের কেউ প্রবেশ করতে দিচ্ছে না। এখানে একটি সাধারণ মানুষের যে অবস্থা দাঁড়িয়েছে তাদেরকে সরাতেই আসলে হিমশিম খেতে হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন, যারা সংসদ সচিবালয় যারা দায়িত্ব রয়েছেন শৃঙ্খলার দায়িত্বে, একই সঙ্গে পুলিশ র্যাবকেও আমরা দেখেছি তাদেরকে এখানে নিরাপত্তা দেওয়ার জন্য এবং তারা ভেতরে প্রবেশ করছেন তারা মূলত যারা নির্বাচিত সংসদ সদস্য যারা রয়েছেন তারা ভিতরে প্রবেশ করছেন। এখানে দেখতে পাচ্ছেন, আমরা বলে রাখতে চাই যে আজকে সংসদে শপথ নেবেন বিএনপির যারা নির্বাচিত প্রার্থী হয়েছেন, বিএনপি সহ আমরা দেখেছি যিনি জামায়াতের একজন এমপি যিনি নির্বাচিত হয়েছেন তিনিও এসেছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনি ভালো আছেন? আমরা কথা বলতে চাই, আপনার প্রতিক্রিয়া জানতে চাই। না, এটা একটা তো বড় রেসপন্সিবিলিটি। আমরা যে জুলাইয়ের বিপ্লবের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি, সেই বৈষম্যহীন সমাজ গড়ার লক্ষ্যে নতুন একটি পার্লামেন্ট গঠিত হয়েছে। সেখানে আমাদের উপরে যে গুরুদায়িত্ব জনগণ অর্পণ করেছেন, এই গুরুদায়িত্বটা আমাদেরকে পালন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিন। আমরা সকলে মিলে এই জুলাইয়ের যেই চেতনা আছে এটাকে ধারণ করে বৈষম্যহীন একটি নতুন বাংলাদেশ গড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমরা গঠনমূলক বিরোধী দল হিসেবে অবশ্যই। ধন্যবাদ। আপনারা শুনছেন একজন জামাতের একজন যিনি নির্বাচিত হয়েছেন, তিনি একজন যারা এনে এসছেন জামাতের একজন যিনি নির্বাচিত হয়েছেন একজন প্রার্থী, তিনিও কিন্তু কথা বলেন এবং বললেন যে সংসদে তাদের অবস্থান হবে গঠনমূলক, বিরোধী দল হিসেবে তারা কাজ করবেন সেটি বলছেন। আমরা যদি আসলে দেখছিলাম যে আসলে বিরোধী দলের যারা আসছেন তাদেরকে চেষ্টা করছিলাম তাদেরকে দেখানোর জন্য। দেখছেন যে এখন একজন জামাতের একজন নির্বাচিত যিনি সংসদ সদস্য তিনি এখন তার এন্ট্রি করছেন, তার যে নামের তালিকায় তিনি স্বাক্ষর করে তিনি ভিতরে প্রবেশ করছেন এবং তিনি শপথ নিতে যাচ্ছেন। এরকম কিন্তু যারা নির্বাচিত হয়েছেন তারা সবাই কিন্তু আস্তে আস্তে আসছেন। 11টা নাগাদ শপথ শুরু হওয়ার কথা রয়েছে, সে অপেক্ষায় রয়েছে পুরো সংসদ, পুরো দেশ। আমরা দেখতে পাচ্ছি আরও একজনকে প্রার্থী যিনি নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য হিসাবে, তিনিও এসেছেন। আস্তে আস্তে অনেকে আসছেন এই সংসদ ভবনের ভেতরে প্রবেশ করছেন। আমরা বারবার দেখানোর চেষ্টা করছিলাম
যারা আসছেন, যারা স্বাক্ষর করছে, যারা স্বাক্ষর বইয়ে যারা মূলত তাদের এন্ট্রি করে তারা ভেতরে প্রবেশ করছেন, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম। এখন যদি বলা যায় যে সংসদ ভবনের যে এখানকার ভেতরের যে পরিস্থিতি, সেটি সম্পূর্ণ নিরাপত্তা চাদরে ঢেকে রাখা হয়েছে এবং অসংখ্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তারা রয়েছেন, মোতায়েন রয়েছেন, যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে বা শৃঙ্খলা বজায় রাখতে তারা এখানে নিয়োজিত আছেন। আমরা দেখছি বারবার তারা মাইক অ্যানাউন্স করছেন, কথা বলছেন, যে যারা সাধারণ মানুষ যারা রয়েছেন তাদেরকে সরে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছেন। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ সহ যারা আনসার বিডিবি সদস্য রয়েছেন, একই সঙ্গে দেখতে পেয়েছি সংসদ সচিবরা যারা নিয়োজিত আছেন নিরাপত্তা দায়িত্বে, তারাও কিন্তু রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি মাহবুবুদ্দিন খোকন, তিনিও ভেতরে প্রবেশ করলেন, আবার দূর থেকে দেখতে পাচ্ছি তিনিও শপথ নিতে যাচ্ছেন ভেতরের দিকে। এখানে যদি বলে রাখা ভালো যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি ভেতরে প্রবেশ করার কথা কিছুক্ষণের মধ্যে, ইতিমধ্যে তার করার কথা রয়েছে। তিনি প্রবেশ করলেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কিছুক্ষণের মধ্যে এই এলাকায়, এই সংসদ ভবন এলাকায় তারা আসবেন। তারা এখানে আসবেন যে অপেক্ষা আছে। ইতিমধ্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, যিনি ঢাকা 17 আসন এবং ঢাকা বগুড়া 6 থেকে নির্বাচিত হয়েছেন, তিনিও আসবেন, শপথ নেবেন এবং শপথ নেওয়ার পরে যে বিষয়গুলি রয়েছে যে সংসদীয় কমিটি বসবে, সংসদীয় কমিটি থেকে প্রধানমন্ত্রী এবং সংসদের উপনেতা নির্বাচিত করা হবে সংসদের মাধ্যমে এবং বিএনপির যে সংসদীয় কমিটি থাকবে, যে যারা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন তারা আসলে নির্ধারণ করবেন কার দল থেকে প্রধানমন্ত্রী হচ্ছেন এবং কে উপনেতা হচ্ছেন সংসদের, এবং তাদেরকে সেই কাগজ আসলে মন্ত্রিপরিষদে এবং রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে এবং সেটি পাঠানোর পরে বিকেলে নাগাদ যে 4টায় মন্ত্রিপরিষদের যে শপথ গ্রহণ, প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ শপথ গ্রহণ, সেই বিষয়টি বিকেল 4টায় অনুষ্ঠিত হবে। আগে সংসদ সদস্যদের শপথের যে কার্যক্রম সেটি অনুষ্ঠিত হতে যাবে সকাল 11টা নাগাদ এবং তার আগে আমরা দেখতে পাচ্ছি সংসদ সদস্য যারা নির্বাচিত হয়েছেন তারা সবাই এই সংসদ ভবনে আসছেন, ভেতরে প্রবেশ করছেন একে একে। সেই অবস্থা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই সংসদ ভবনের সামনে। মূলত বিএনপির থেকে আসলে নির্ধারণ করাই আছে, যেহেতু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর সহ অনেকেই কিন্তু দলের স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন তারা কিন্তু নিশ্চিত করে বলেছিলেন যে তাদের প্রধানমন্ত্রী হচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এবং যদিও আনুষ্ঠানিকতা যেটি রয়েছে শপথ নেওয়ার পর, সংসদ শপথ নেওয়ার পর যে সংসদীয় কমিটির যে বৈঠক রয়েছে সেই বৈঠকে মূলত আজকের এই প্রধানমন্ত্রী এবং সংসদের উপনেতা কে হবেন তা নির্বাচিত করবেন এবং তারা ভোট দিবেন, তারা নির্বাচিত করবেন। তার মাধ্যমে মূলত যিনি প্রধানমন্ত্রী হবেন, অর্থাৎ সেটি আসলে বলাই যায় বিএনপির থেকে যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি হচ্ছেন প্রধানমন্ত্রী, সেটা কিন্তু অনানুষ্ঠানিকভাবেও বিএনপির একাধিক সূত্র বলেছে, বিশেষ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর তিনিও কিন্তু বলেছিলেন। এবং এরপরে আসলে মূলত বিকাল 4টায় মন্ত্রিপরিষদ গঠন হবে, মন্ত্রিপরিষদের যে শপথ সেটি অনুষ্ঠিত হবে, অর্থাৎ প্রধানমন্ত্রী যিনি হবেন, অর্থাৎ তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর তারা আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্য যারা আছেন বেশ কয়েকজন উপস্থিত আছেন, অসংখ্য সংসদ সদস্য এর মধ্যে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের মধ্যেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জাতীয় সংসদ ভবনে প্রবেশ করবেন এবং আজ যে শপথ কক্ষ, সেই শপথ কক্ষে তিনি শপথ নেবেন। আমরা আবারও যেতে চাই আমাদের সহকর্মী আহমেদ সালেহিনের কাছে। আমরা দেখছি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর, যিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত,
তিনিও ইতিমধ্যে সংসদে প্রবেশ করেছেন, সংসদে ঢুকছেন। আমরা যত দেখতে পাচ্ছি সেই নামগুলি বলছি। এখানে দেখতে পাচ্ছি লুৎফুজ্জামান বাবর, তিনি ইতিমধ্যে লুৎফুজ্জামান বাবর যিনি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, তিনি দীর্ঘ 17 বছর তিনি কারাগারে ছিলেন বিভিন্ন মামলায়। বিগত সরকারের আমলে বিভিন্ন মামলায় তাকে কারাগারে থাকতে হয়েছে এবং 5ই আগস্ট পরবর্তী তিনি মুক্তি পান, আইনি প্রক্রিয়ার মাধ্যমে তিনি মুক্তি পান এবং তারপরে বিএনপির ধানের শীষের পক্ষে তিনি লড়াই করেন এবং নির্বাচনে অংশ নেন এবং তিনি নির্বাচিত হয়েছেন এবং নির্বাচিত হওয়ার পর আজকে তিনি শপথ নেওয়ার জন্য এই সংসদ ভবনের ভেতরে প্রবেশ করলেন। এখন তিনি শপথের জন্য ভেতরে প্রবেশ করছেন, ভিতরে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি তিনি যে এন্ট্রি বুক আছে সেইখানে সেই বইয়ে তার নাম এবং নাম্বার, আসন নাম্বার সহ বিষয়গুলি নির্দিষ্ট করার পর তিনি ভিতরে প্রবেশ করলেন। এভাবে আসলে প্রত্যেকটি সংসদ সদস্য যারা নির্বাচিত হয়েছেন তারাও কিন্তু আসছেন, তারা ভিতরে প্রবেশ করছেন শপথ নেওয়ার জন্য। আমার জামাতেরও অনেকজনকে দেখেছি যারা বিরোধী দলের যারা বেশ কয়েকজন 77 জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। জামাতের জোট 11 দলীয় জোটের সেই নির্বাচিত সংসদ সদস্যরাও কিন্তু ভেতরে আসছেন, ভেতরে প্রবেশ করছেন। সব মিলিয়ে বলা যায় যে আজকে যে একটি আনন্দঘন একটি পরিবেশ অবশেষে বহু বছর পর, অর্থাৎ নিরপেক্ষ সুষ্ঠু অবাধ যে নির্বাচন হয়েছে 12ই ফেব্রুয়ারি, সেই নির্বাচনে যারা জয়ী হচ্ছেন তারা আজকে শপথ নেবেন আজ এবং এই শপথ নেওয়ার পরে কার্যকর সংসদ গড়ে উঠবে, এটি সাধারণ মানুষের প্রত্যাশা। একই সঙ্গে যারা নির্বাচিত হয়েছেন তাদেরও প্রত্যাশা যে একটি সুন্দর একটি গঠনমূলক একটি সংসদ সেটা প্রতিষ্ঠিত হবে এবং সেই সংসদে সরকারি দল, বিরোধী দল সকলে মিলে দেশ গড়ার যে পরিকল্পনাগুলো সেগুলো সেখানে বাস্তবায়ন করবেন, সেগুলো সেখানে উত্থাপন করবেন, সেটাই কিন্তু মানুষের প্রত্যাশা। এবং একই সঙ্গে যারা প্রার্থী, যারা রাজনীতি করেন, বিরোধী দল পরিচালনা করবেন, যারা সংসদ পরিচালনা করবেন, তারা আসলে এই প্রত্যাশাই করছেন। আপনারা জানেন যে 2006 সালে বিএনপি ক্ষমতা ছাড়ার পর, বিএনপি বা 4 দলীয় ঐক্যজোটের যে ক্ষমতা যারা ছিলেন 2001 থেকে 6 সাল পর্যন্ত, 6 সালের পর যারা ক্ষমতা হস্তান্তর করেছিলেন এবং ক্ষমতা ছেড়েছিলেন, তারপরের 2 বছর 11 সরকার, অর্থাৎ সেনা সমর্থিত সরকারের মনিউদ্দিন ফখরুদ্দিন সরকার বলা হয়, সেই সরকার কিন্তু 2টি বছর তারা দেশ পরিচালনা করেছিলেন এবং 2 বছর পর তারা নির্বাচন দিয়েছিলেন। 2008 সালের ডিসেম্বরে নির্বাচন দিয়েছিলেন এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তারা আরও 3টি নির্বাচন তাদের দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত করেছিলেন এবং যদিও বিএনপি সহ বিরোধী দলের সকলের অভিযোগ ছিল এবং তাদের দাবি ছিল যে কোনো দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন তারা মানবেন না। এই কারণে 2004-14 সালে বিএনপি এবং বিরোধী দলের অধিকাংশ দলই সে নির্বাচনে অংশ নেয়নি, একতরফা নির্বাচন, এবং যেটিকে বলা হয় তারা 153 জন সংসদ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয় এবং আওয়ামী লীগের, এবং তারাই সরকার গঠন করে। এবং তারপরে সেই নির্বাচন আসলে বিএনপি বর্জন করেছিল, সেই নির্বাচনে তারা অংশ নেননি, কিন্তু তার 5 বছর তারা আবার ক্ষমতা থাকে আওয়ামী লীগ। কিন্তু তারপরে 2018 সালে আবারও দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হয় এবং তখন বিএনপি এবং তাদের বিরোধী দল যারা ছিলেন, তাদের সঙ্গে যারা ছিলেন, তাদের শরিক যারা ছিলেন, তারা সব মিলিয়ে ঐক্যফ্রন্ট গঠন করে, জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করে তারা সেই 2018 সালের নির্বাচনে গিয়েছিলেন এবং সেই নির্বাচনে যাওয়ারও কিছু ব্যাখ্যা আসলে বিএনপি এবং তাদের বিরোধী দল তারা দিয়েছিলেন যে আওয়ামী লীগ সরকারের অধীনে, তৎকালীন আওয়ামী লীগ সরকারের অধীনে যে সুষ্ঠু নির্বাচন হয় না, যে নির্বাচনে তারা গিয়ে সেটি প্রমাণ করেছেন এবং দেখিয়েছেন যে আসলে কারচুপির মাধ্যমে একতরফাভাবে সবগুলো আসনে সরকারের পক্ষ বা আওয়ামী লীগের পক্ষে সেই সংসদগুলি নির্বাচিত হয়ে যায় এবং মাত্র 6টি আসন বিরোধী দলকে দেওয়া হয়, অর্থাৎ বিএনপি সহ যারা শরিক ছিলেন মাত্র 6টি আসন দেওয়া হয়, যেটা নিয়ে দেশে বিদেশে নানা রকমের তোলপাড় হয় এবং সেই নির্বাচনও বিতর্কিত নির্বাচন। অনেকে বলে থাকেন রাতের নির্বাচন, অর্থাৎ নির্বাচনের আগের রাতেই নির্বাচন হয়ে যায়, ভোট হয়ে যায়। সেই অভিযোগ বিএনপি এবং বিরোধী দলের সদস্যরা তারা কিন্তু বারবার অভিযোগ করে এসেছেন এবং সেইগুলো অনেকাংশে প্রমাণিত হয়েছে যে সেই নির্বাচনগুলো সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ হয়নি এবং একতরফা নির্বাচন ছিল, রাতের নির্বাচন ছিল, সেটি কিন্তু অনেকটাই প্রমাণিত হয়েছে। একই সঙ্গে তারপরে
2018 পর 2024 সাল পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতা থাকে, তো 15 বছরের বেশি সময় তারা ক্ষমতা ছিলেন। 2024 সালেও তারা আরেকটি নির্বাচন করে, যে নির্বাচনও বিএনপি এবং তার বিরোধী দল যারা সঙ্গে ছিলেন, যারা বেশিরভাগ দলগুলো সেই নির্বাচন বর্জন করেন। সেই নির্বাচন বর্জন করলে সেই নির্বাচনে একতরফা নির্বাচন হিসেবে প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ আওয়ামী লীগের অধীনে 3টি নির্বাচন হয়েছিল আওয়ামী লীগ সরকারের আমলে, আওয়ামী লীগের আমলে, এবং 14, 18 এবং 24 সালের নির্বাচন, 3টি নির্বাচনই একতরফা এবং একদলীয় এবং আমিন নির্বাচন বা রাতের ভোট, এই ধরনের অভিযোগ বিরোধী শিবির থেকে বারবার আসছিল। এবং 24 সালের নির্বাচনে ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ সরকার কারো কোনো কথা তোয়াক্কা না করে দেশি বিদেশি আন্তর্জাতিক নানা রকমের চাপ থাকা সত্ত্বেও আওয়ামী লীগ পরপর 3টি নির্বাচন তারা করে যান এবং সেই নির্বাচনে তারা একতরফাভাবে ক্ষমতা ধরে রাখেন, যার ফলশ্রুতিতে 2024 সালের প্রথমে জুনে শুরু হয় কোটা বিরোধী আন্দোলন, যেখানে কোটার বিষয় নিয়ে, অর্থাৎ সরকারি চাকরিতে মেধাভিত্তিক চাকরি হবে না কোটা ভিত্তিক হবে, সেই বিষয়গুলি যখন তর্ক বিতর্ক এবং বিষয়গুলি চলছিল, ঠিক সেই তারপরে আসলে জুলাই আন্দোলন শুরু হয় এবং জুলাই আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। জুলাই অভ্যুত্থানে পতন ঘটার পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেন। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর 18 মাস পর 12ই ফেব্রুয়ারি সেই বহুল কাঙ্ক্ষিত সেই নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, যে নির্বাচনকে এখন পর্যন্ত দেশি বিদেশি সরকার যারা ক্ষমতায় এসেছেন বা যারা নির্বাচিত হয়েছেন এবং যারা নির্বাচিত হননি, যারা বিরোধী দলে আছেন, তারা সকলেই এই নির্বাচনকে মেনে নিয়েছেন, গ্রহণযোগ্য বলেছেন, সুষ্ঠু অবাধ অংশগ্রহণমূলক নির্বাচন হিসেবে তারা আখ্যা দিয়েছেন। এবং বিদেশি যারা পর্যবেক্ষক যারা এসেছিলেন, সাংবাদিক যারা এসেছেন, তারা প্রত্যেকেই কিন্তু বলছেন এই নির্বাচন সুষ্ঠু অবাধ এবং গ্রহণযোগ্য হয়েছে। সেই নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসছে এবং আজকে তাদের 212 জন সহ মোট বিরোধী দলের 77 এবং 212 জন বিএনপির এবং তাদের শরীরদের সহ মোট 296টি আসনে আসনের সংসদ সদস্য যারা নির্বাচিত হয়েছেন তারা আজকে শপথ নিচ্ছেন। সেই শপথের প্রক্রিয়া কিছুদিনের মধ্যে শুরু হবে ভেতরে। আর এখনকার এই যে পরিস্থিতি এখানকার, সেখানে সাধারণ মানুষ অর্থাৎ যারা প্রার্থী হয়েছেন তারা ভেতরে প্রবেশ করছেন, তাদের সঙ্গে যারা এসেছেন তারা বাইরে অবস্থান করছেন। তো এই ছিল আমার কাছে সংসদ ভবনের ভেতরকার অবস্থা, যেখানে সংসদ সদস্য যারা নির্বাচিত হয়েছেন তারা ভেতরে প্রবেশ করেছেন। এখন বাইরে আছেন আমাদের সহকর্মী মুরসালিন হক জুনায়েদ, যিনি বাইরের খবর জানাবেন, যেখান থেকে আসলে সকল প্রার্থীরা যারা নির্বাচিত হয়েছেন, যারা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন, তারা ভেতরে প্রবেশ করছেন। আমরা সেই খবর জানবো মুরসালিন হক জুনায়েদের কাছ থেকে। সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানের যেই বিষয়টি আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে অনেক সংসদ সদস্যই তাদের কিন্তু পায়ে হেঁটে সংসদ ভবনে প্রবেশ করতে দেখা গেছে। ইতিমধ্যেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি সংসদ ভবনে প্রবেশ করছেন। প্রথমে সংসদ সদস্য হিসেবে তিনি শপথ নেবেন এবং তার নেতৃত্বে বিএনপির যে জোটটি রয়েছে সেই জোটের সংসদ সদস্যরাও কিন্তু শপথ নেবেন সংসদ ভবনের শপথ কক্ষে এবং সেই শপথ গ্রহণের লক্ষ্যেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শপথ গ্রহণ অনুষ্ঠানে ইতিমধ্যেই যোগ দিয়েছেন এবং তার যে বিএনপি নেতৃত্বাধীন যে জোট সেই জোটের সংসদ সদস্যরাও কিন্তু ইতিমধ্যে অনেকেই যোগ দিয়েছেন। যত দ্রুত সম্ভব তারা চেষ্টা করেছেন সময় মতো সংসদ ভবনের শপথ কক্ষে উপস্থিত হওয়ার জন্য। আমরা কিছুক্ষণ আগে যে বিষয়টি দেখলাম যে বিএনপির সঙ্গে যে জোটের অংশ গণঅধিকার পরিষদের জুনায়েদ সাকি তিনিও কিন্তু দলের পক্ষ থেকে আমাদের জন্য অপেক্ষা করছেন। পাশাপাশি যেহেতু নির্বাচিত সংসদ সদস্যদের যে বিপুল পরিমাণ নেতাকর্মীদের যে চাপ, এই মণিপুরি পাড়া সংলগ্ন সংসদের পূর্ব অংশের 6 নং গেটের মুখে সেই প্রবল চাপের ফলে কিন্তু দেখা গেছে যে সংসদ সদস্যরা শপথ সংসদের সদস্য হিসাবে আপনাদের শপথ পাঠ পরিচালনা করবেন সংবিধান অনুযায়ী 148 আর্টিকেল
অনুসারে স্পিকার এবং ডেপুটি স্পিকার অথবা তাদের মনোনীত প্রতিনিধি কর্তৃক 3 দিনের মধ্যে যে শপথ করানোর বিধান রয়েছে সেটা পার হয়ে যাওয়ার পরে পরবর্তী 3 দিনের প্রথম দিনে সাংবিধানিকভাবে সিইসি প্রধান নির্বাচন কমিশনার এম্পাওয়ার্ড ক্ষমতাপ্রাপ্ত হয়ে তিনি আজকে শপথ পরিচালনা করবেন। বিধায় আমরা সদস্যদের শপথ পত্র বা ঘোষণাপত্র এই সাদাটাতে আমরা দস্তখত করব শপথ নেয়ার পরে। এখানে আপনাদেরকে বলা হয়েছে আমি ... জায়গায় নিজের নাম লিখবেন এবং এখানে সংসদ নাম্বার, সাপোজ আমার নাম্বার হচ্ছে 294 কক্সবাজার 1, সেটা লিখতে হবে। এখানে নিচে আছে নির্বাচনী এলাকার নম্বর, স্বাক্ষর এই জায়গায়। এর বাইরে আরেকটি এই স্কাই, এটা সবুজ না স্কাই, নীল কালার যে ফর্মটা আছে এটা সংবিধান সংস্কার পরিষদ সদস্যদের শপথ ফর্ম। আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে নির্বাচিত হইনি এবং সংবিধানে এটা এখনো ধারণ করা হয়নি। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যকে কে শপথ নেয়াবেন সেটা বিধান করতে হবে এবং কোন এরকম ফর্ম এটা সংবিধানে নেই। এই ফর্মটি 3য় তফসিলে আছে সাদাটা, এইরকম তখন একটা ফর্ম সংবিধানের 3য় তফসিলে আসবে। সেগুলো সাংবিধানিকভাবে জাতীয় সংসদে গৃহীত হওয়ার পরে তখন জাতীয় সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেয়ার বিধান করা যাবে। বিধায় আমরা এখন সাংবিধানিকভাবে এই পর্যন্ত আমরা এসেছি, আমরা সংবিধান মেনে এই পর্যন্ত চলছি এবং আশা করি সামনের দিনেও চলব। আমি মাননীয় চেয়ারম্যানের নির্দেশে ওনার উপস্থিতিতে আপনাদেরকে এই আমাদের দলীয় সিদ্ধান্তটা জানালাম। ধন্যবাদ সবাইকে। মাননীয় সংসদ সদস্যবৃন্দ, শপথ বাক্য পাঠ পরিচালনাকারী মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এম নাসির উদ্দিন এখনই আমাদের মাঝে উপস্থিত হবেন। আমরা দেখতে পাচ্ছি এরই মধ্যে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যরা অবস্থান নিয়েছেন। কিছুক্ষণের মধ্যেই তারা শপথ নেবেন এবং প্রধান নির্বাচন কমিশনার কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রধান নির্বাচন কমিশনার তিনি এর মধ্যে সংসদে প্রবেশ করেছেন এবং তিনি মূলত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য যারা রয়েছেন তাদের শপথ বাক্য পাঠ করাবেন। এর আগে আমরা একটু আগেই দেখেছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বিএনপির যে দলীয় সিদ্ধান্ত সেটি তিনি জানিয়ে দিয়েছেন, অর্থাৎ তারা
জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন। আমাদের আনুষ্ঠানিকতার পরে 11:30 আমাদের সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হবে। সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এএমএম নাসিরউদ্দিন এখনই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এএমএম নাসিরউদ্দিনকে শপথ গ্রহণ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এএমএম নাসিরউদ্দিন। এখন ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্যগণের শপথ অনুষ্ঠান পরিচালনার জন্য জাতীয় সংসদ সচিবালয়ের সচিব মিস কানিজ মাওলাকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সংসদ সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। গত 12 ফেব্রুয়ারি 2026 তারিখ অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমি ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্যবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। নবনির্বাচিত মাননীয় সদস্যবৃন্দ, প্রথমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 148 অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্য হিসেবে শপথপত্রে স্বাক্ষর পাঠ এবং স্বাক্ষর অনুষ্ঠিত হবে। সংবিধানের 148(2) ক অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার শপথ পাঠ পরিচালনা করবেন। আমি এখন শপথ পাঠ পরিচালনাকারী মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এএমএম নাসিরউদ্দিনের সদয় অনুমতিক্রমে শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু করছি। এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন জাতীয় সংসদ সচিবালয়ের মসজিদের সিনিয়র ইমাম মাওলানা কারি মোহাম্মদ সাইফুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأوفوا بعهد الله إذا عاهدتم ولا تنقضوا الأيمان بعد توكيدها وقد جعلتم الله عليكم كفيلا. إن الله يعلم ما تفعلون. إن الله يعلم ما تفعلون.
সাদাকাল্লাহুল আযীম। পবিত্র কোরআনুল কারীমের সূরা আন-নাহল এর ৯১তম আয়াতে কারিমার তেলাওয়াত করা হলো, যার বাংলা অর্থ এইরূপ: যখন তোমরা আল্লাহ তাআলার নামে কোনো অঙ্গীকার করো তখন তা পূর্ণ করো এবং এ শপথ পাকাপোক্ত করে নেওয়ার পর তা ভঙ্গ করো না, কেননা এ শপথের জন্য তোমরা আল্লাহ তাআলাকে অভিভাবক বানিয়ে নিয়েছ। অবশ্যই আল্লাহ তাআলা জানেন তোমরা কি করো। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৪৮ অনুচ্ছেদে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এএমএম নাসিরউদ্দিনকে ত্রয়োদশ জাতীয় সংসদের সাধারণ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ পরিচালনার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এএমএম নাসিরউদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ত্রয়োদশ জাতীয় সংসদের সাধারণ নির্বাচনে নির্বাচিত মাননীয় সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আন্তরিক অভিনন্দন। এখন আপনাদেরকে শপথ বাক্য পাঠ করানো হবে। আপনাদেরকে অনুগ্রহ করে দাঁড়িয়ে শপথ পাঠ করার জন্য অনুরোধ করছি। উল্লেখ্য যে আমি শব্দটি উচ্চারণের পর মাননীয় সংসদ সদস্যগণ ডট চিহ্নিত স্থানে নিজের নাম পাঠ করবেন। আমি সংসদ সদস্য নির্বাচিত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি তাহা আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব এবং সংসদ সদস্য রূপে আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না। ধন্যবাদ আপনাদের সবাই। ধন্যবাদ মাননীয় প্রধান নির্বাচন কমিশনার এবং আজকের শপথ পাঠদানকারী জনাব এমএম নাসিরউদ্দিন স্যারকে। এই পর্যায়ে মাননীয় সংসদ সদস্যগণকে অনুরোধ করছি শপথপত্রে নির্ধারিত স্থানে নিজ নির্বাচনী এলাকা উল্লেখপূর্বক তারিখ সহ আপনারা স্বাক্ষর দান করবেন। স্যার আমরা আপনার সিগনেচারে রেখে যাবেন, আমরা কালেকশন করে নিব স্যার। জি স্যার, জি স্যার। ফোল্ডারটা চেয়ারে রাখবেন স্যার, আমরা কালেকশন করে নিব। জি স্যার, জি স্যার। ফোল্ডার সম্বলিত শপথপত্র চেয়ারে রেখে যাবেন। আর কিছু বলার দরকার নেই স্যার। আপনারা স্বাক্ষরের পর ফোল্ডার সহ কাগজগুলো স্যার রেখে যাবেন স্যার। ওই স্যারের কলম নাই, দিয়ে আসেন। সালাউদ্দিন স্যারের কলম নাই।
হ্যাঁ কিচ্ছু বলেন না, সবাই সব বুঝে। ওই যে ব্লুটা নিয়ে ঝামেলা হচ্ছে। এই সবার পেন আছে কিনা, কলম তো দেওয়া হয়েছে। সই হোক, সবার সই। আমি তো এত উঁচু না। সবাই খাওয়ার পরে যে নাস্তায় যাবে ওটা ম্যাডামের এখানেও আছে। দুটো ব্যবস্থা আছে যে যেখানে মাননীয় সদস্যবৃন্দ, আশা করছি আপনাদের সকলের সিগনেচার শেষ হয়ে গেছে। শপথ পাঠ পরিচালনাকারী মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এম নাসিরউদ্দিন এর সদয়ানুমতিক্রমে শপথ অনুষ্ঠান এখানেই সমাপ্তি ঘোষণা করছি। এবং এখন মাননীয় সদস্যবৃন্দ, আমাদের 3 তলা একটা চা চক্রের আয়োজন আছে, সেখানে যাবেন এবং আমার রুমে স্বাক্ষরিত রেজিস্টার স্বাক্ষর করা হবে, ওখানেও যেতে পারেন, এটা আপনাদের নির্দিষ্ট ইচ্ছা। ধন্যবাদ সবাইকে। দর্শক, এরই মধ্যে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যরা, অর্থাৎ বিএনপির যারা সংসদ সদস্য রয়েছেন তারা এইমাত্র শপথ নিয়েছেন এবং শপথ পড়িয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরউদ্দিন। আপনারা জানেন, সাধারণত জাতীয় সংসদের স্পিকার এই দায়িত্ব পালন করেন, কিন্তু গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে সংবিধান অনুযায়ী এই সিদ্ধান্ত নিয়েছে এবং যে কারণে নবনির্বাচিত সংসদ সদস্যদের প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরউদ্দিন শপথ বাক্য পাঠ করিয়েছেন এবং পরবর্তীতে আমরা দেখেছি যে শপথের যে নির্ধারিত ফর্ম সেখানে সই করেছেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। এবং এর আগে আমরা দেখেছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য বিএনপির দলীয় সিদ্ধান্ত হিসেবে তারা জানিয়েছেন তারা শুধুমাত্র ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংসদ সদস্য হিসেবে তারা শপথ নেবেন এবং যেটি দেখলাম নিয়েছেন, কিন্তু তারা যে সংস্কার পরিষদের যে পরিষদটা রয়েছে গণপরিষদ, সেই সংবিধানে না থাকায় তারা সেই শপথ নেবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। এবং ধাপে ধাপে নবনির্বাচিত অন্য সংসদ সদস্যরাও আজ শপথ নেবেন এবং বিকেলে মন্ত্রিসভা গঠন হবে এবং মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আমরা দেখেছি যে ঠিক আজ সকাল 10টার কিছু পর মূলত এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শপথের আনুষ্ঠানিকতা শুরু হয় এবং এরপরেই সংসদে প্রবেশ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং তারও আগে সকাল 9টার পর থেকেই নবনির্বাচিত সংসদ সদস্যরা জাতীয় সংসদ ভবনে প্রবেশ করতে থাকেন এবং তারা নির্ধারিত শপথ কক্ষে অবস্থান নেন। পরবর্তীতে 10:30টার কিছু সময় পর প্রধান নির্বাচন কমিশনার সংসদ ভবনে উপস্থিত হন এবং শপথ কক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করান এবং এর মধ্য দিয়ে আজ মূলত নতুন একটি গণতান্ত্রিক সরকার নতুন করে যাত্রা শুরু করতে যাচ্ছে। বিশেষ করে গত 18 মাস অন্তর্বর্তী সরকারের হাতে ছিল বাংলাদেশের শাসনভার। এই 18 মাসে বিভিন্ন ধরনের সংকট এবং বিভিন্ন ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে গেছে বাংলাদেশ এবং এই নতুন গণতান্ত্রিক সরকারের মধ্য দিয়ে নতুনভাবে যাত্রা শুরু করলো আজ বাংলাদেশ এবং যে কারণে সাধারণ মানুষের প্রত্যাশাও অনেক বেশি, কারণ গণ অভ্যুত্থান একটি যে নাড়া দিয়ে গেছে পুরো জাতিকে, সেই গণ অভ্যুত্থানের পর নতুন যে সরকার, সেই সরকারের বহুল আকাঙ্ক্ষিত ছিল এবং সেটি আজ আবারও শুরু হলো গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে এবং একই সঙ্গে সেদিন গণভোট অনুষ্ঠিত হয়েছে এবং
আমরা আজ যেটি জানতে পেরেছি, সংবিধানে না থাকায় একটু আগে যেমনটি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, তিনি জানিয়েছেন সংবিধানে না থাকায় আপাতত তারা শুধুমাত্র জাতীয় সংসদে অর্থাৎ যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছেন সেই সংসদ সদস্য হিসেবে নতুন নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে তারা শপথ নিয়েছেন। আপাতত তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন না, এটি জাতীয়তাবাদী দল বিএনপি সিদ্ধান্ত নিয়েছে। এবং আমরা দেখেছি সকাল থেকে এই সংসদ সদস্যদের শপথ পাঠ ঘিরে সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস দেখেছি, যেটি জাতীয় সংসদ ভবনের যে আশপাশের এলাকা রয়েছে বিশেষ করে প্রবেশ মুখগুলোতে আমরা সাধারণ মানুষেরও ভিড় দেখেছি। একই সঙ্গে দেশি বিদেশি পর্যবেক্ষকরা, অতিথিরাও কিন্তু এরই মধ্যে ভিড় করতে শুরু করেছেন জাতীয় সংসদ ভবন এলাকায়। এবং এছাড়া সার্বিক নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু নেওয়া হয়েছে এই শপথ অনুষ্ঠান ঘিরে। ধাপে ধাপে আরও দুটি শপথ হওয়ার কথা রয়েছে, অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচনে যেসব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তাদের। এর মধ্যে দেখেছি আমরা জাতীয়তাবাদী দল বিএনপির যেসব সংসদ সদস্য রয়েছেন তারা শপথ নিয়েছেন আজ সকাল 10:40 কিছু পর, যেটি পাঠ করিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরুদ্দিন। আমরা আবারও চলে যেতে চাই জাতীয় সংসদ ভবনে, সেখানে আছে আমাদের সহকর্মী মোরসালিন হক জুনায়েদ, যাচ্ছি তার কাছে। যে নির্ধারিত সময়ে শপথ গ্রহণের অনুষ্ঠানটি সম্পন্ন হতে যাচ্ছে, ইতিমধ্যে আমরা দেখেছি যে সংসদের 6 নং প্রবেশ গেট অর্থাৎ মণিপুরিপাড়া অংশে পূর্ব অংশের যেই গেটটি রয়েছে সংসদ ভবনের, সেই পথটি দিয়ে কিন্তু জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি ইতিমধ্যেই প্রবেশ করেছেন। এবং দেখা যাচ্ছে যে একে একে জামায়াত এবং তাদের যে জোটটি রয়েছে 11 দলীয় জোট, সেই জোটের নেতারা নির্বাচিত সংসদ সদস্য তারা কিন্তু একে একে প্রবেশ করছেন। এবং এই প্রবেশ পথের আগেই যেটি আমরা দেখতে পেয়েছি যে বিএনপি এবং তার নেতৃত্বাধীন যে জোট রয়েছে সেই জোটের সংসদ সদস্য যারা রয়েছেন তাদের শপথ গ্রহণ অনুষ্ঠানটি কিন্তু শপথ কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এবং সেখানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সংসদ সদস্য হিসেবে তার জোটের যে সংসদ সদস্য রয়েছেন তাদের নিয়ে তিনি এই যে শপথের কার্যক্রম সেই কার্যক্রমটিতে অংশ নিয়েছেন। ইতিমধ্যে সকাল 8:30 থেকে যেই প্রক্রিয়াটি শুরু হয়েছিল, সংসদ সদস্যরা একে একে প্রবেশ করেছেন এই সংসদ ভবনের শপথ কক্ষের উদ্দেশ্যে। কিন্তু সকাল 8:30 থেকে যে এই প্রবেশের প্রক্রিয়া শুরু হয় তারপর বেলা 9:30 পর্যন্ত কম বেশি নিরবচ্ছিন্ন ছিল। তবে এরপর সংসদ সদস্যদের যে উৎসুক নেতাকর্মী যারা রয়েছেন, যারা শুভেচ্ছা জানাতে এসেছেন, সেই নেতাকর্মীদের যে ঢল, যে তীব্র চাপ, সেই ফলে কিন্তু আমরা দেখেছি বিএনপির অনেক সিনিয়র নেতৃবৃন্দ তারা কিন্তু বাধ্য হয়েই পায়ে হেঁটে সংসদের ভেতরে প্রবেশ করেছেন। দলের মহাসচিব সহ স্থায়ী কমিটির বেশ কয়েকজন সদস্যকে কিন্তু দেখা গেছে পায়ে হেঁটে সংসদের ভেতরে প্রবেশ করতে। এবং এখন পর্যন্ত যেটি দেখা গেছে যে নিয়ম অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ দল অর্থাৎ 2/3-এরও বেশি আসন নিয়ে যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি ও তার জোট, তাদের যে শপথের কাজ সেটি সম্পন্ন হওয়ার পর জামায়াত এনসিপি নেতৃত্বাধীন 11 দলীয় জোট, এই জোটের যে সংসদ সদস্য রয়েছেন তাদের শপথ শুরু হবে এবং এর পরে স্বতন্ত্র যারা রয়েছেন তাদের শপথ হবে। সার্বিকভাবে শপথের জন্য যেই নির্ধারিত সময়সূচিটি ছিল সকাল 10টা থেকে চলমানভাবে এই কার্যক্রমটি এগিয়ে যাবে এবং বেলা 11:30টায়ও কিন্তু শপথের সময় রয়েছে এবং সেই সময়টি মূলত যে জামায়াত এনসিপি যে 11 দলীয় জোট তাদের জন্য নির্ধারিত রয়েছে এবং সেই সময়ের মধ্যে পৌঁছানোর জন্যই কিন্তু এখন পর্যন্ত যে সংসদ সদস্যরা রয়েছেন তারা এগিয়ে যাচ্ছেন সংসদ ভবনের দিকে। তবে নেতাকর্মীদের চাপ সামলে এগিয়ে যেতে অর্থাৎ সংসদে প্রবেশ করতে বেশ খানিকটা কিন্তু বেগ পেতে হচ্ছে প্রত্যেক সংসদ সদস্যকেই এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও আসলে পথটি নিরবিচ্ছিন্ন নির্বিঘ্ন রাখার জন্য কিন্তু হিমশিম খেতে হচ্ছে।
এখন পর্যন্ত সংসদে প্রবেশের জন্য সরকার কর্তৃক দুটি পথ নির্ধারিত করে দেওয়া হয়েছিল। একটি সংসদ ভবনের পশ্চিম অংশে আসাদ অ্যাভিনিউ সংলগ্ন 1 নং গেট এবং অন্যটি সংসদ ভবনের পূর্ব অংশে 6 নং গেট মণিপুরি পাড়া এলাকাটি সংলগ্ন। এবং এই দুই পথের মধ্যে যেটি দেখা গেছে যে এখন পর্যন্ত 6 নং প্রবেশ পথ যেটি এটি প্রবেশ এবং বাহিরের ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হয়ে থাকে এবং এই ব্যবহারের প্রেক্ষিতে এখান দিয়েই বেশিরভাগ সংসদ সদস্য কিন্তু এই পথ দিয়ে প্রবেশ করছেন এবং এই প্রবেশ করার প্রতিমধ্যেই সংসদ সদস্যদের কাছে শপথ নেওয়ার পূর্বে যেসব প্রতিশ্রুতি এবং অভিব্যক্তি জানতে চাওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতি এবং অভিব্যক্তির প্রেক্ষিতে তারা কিন্তু একই সাথে তাদের যেই ভোটার যারা রয়েছেন তাদের ভোটের যে সম্মান সেটি নিশ্চিত করার জন্য তারা তাদের প্রতিশ্রুতি দিয়েছেন।